হ্যালো স্টুডেন্টস, আজ দেখো আমি নেট বা ডাব্লিউবি যেই যে তোমাদের সামনে যে এক্সামগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো দেখো আমাদেরকে এখানে কোন কোন টপিকগুলো পড়তে হবে বা কি কি পড়তে হবে বা কেমন ভাবে পড়তে হবে সেই সম্পর্কে আমি কিছু কথা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তো দেখো তোমরা যে সামনে এক্সাম আছে তোমরা সবাই খুব চিন্তিত, কিন্তু আমি বলবো চিন্তা করার এখানে কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু বেসিকটাকে ভালো করে পড়ো এবং বেসিকটাকে ভালো করে জানো, এবং তোমরা তারপর তোমাদের বেসটা গিয়ে ওখানে দিয়ে এসো। তো দেখো এখান থেকে আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে। ঠিক আছে, ফার্স্ট দেখো আমি এখানে লিখেছি কিছু কিছু টপিক, দেখো আমি লিখেছি। যেমন ধরো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, এটা হচ্ছে ক্লাস 12 এর একটা চ্যাপ্টার। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি হচ্ছে ক্লাস 12 এর একটা চ্যাপ্টার, ঠিক আছে। আর আছে কি কেমিক্যাল বন্ডিং আছে। কেমিক্যাল বন্ডিং এটা তো ক্লাস 11। অ্যাটমিক স্ট্রাকচার ক্লাস 11 এর। সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি 11। থার্মোডাইনামিক্স, জিওসি, হাইড্রোকার্বন। তাহলে দেখো এই যে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ক্লাস 11 এর টপিক আছে, ক্লাস 11। আর এটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, এটা আছে ক্লাস 12। তারপর দেখো ডিএ ব্লক, এটা আছে 12। ঠিক আছে, হ্যালো অ্যালকেন, হ্যালো এরিন, অ্যালকোহল ফেনল ইথার। তারপর দেখো সলিউশন, কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, বায়োমলিকিউল, সেগুলো সবগুলো আছে কি ক্লাস 12 এর। তো এখান থেকে দেখো যে যে জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো আমি কম বেশি করে একটু একটু করে আলোচনা করছি। হয়তো সমস্ত পার্টটা একটা ভিডিওতে নাও হতে পারে, তো আমি পরের ভিডিওতে এগুলো আরো দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট দেখো আমি আলোচনা করব কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তোমাদেরকে কোন কোন টপিকগুলো পড়তে হবে। তো ফার্স্ট হচ্ছে দেখো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নিয়ে আমি বলছি। তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে তোমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রিটাতে কি কি টপিকগুলো পড়তে হবে বা কোনগুলো পড়লে তোমরা পরীক্ষাতে কোশ্চেনগুলো কমন পাবে বা করতে পারবে তোমরা। দেখো এখানে আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে যে ভিভিটি যে জায়গাটা আছে এবং এখান থেকে যে সিএফটি যে জায়গাটা আছে, প্রশ্ন কিন্তু এখান থেকে দেখবে, তোমরা লক্ষ্য করে দেখবে প্রিভিয়াস ইয়ারে প্রচুর পরিমাণ কোশ্চেন এসছে। তো টাইপগুলো দেখো কিরকম টাইপের কোশ্চেন এখানে আসছে। ধরো সাপোজ তোমাকে হয়তো দেওয়া থাকলো NiCl4 হয়তো দেওয়া থাকলো 2 মাইনাস, ঠিক আছে, NiCN হোল 4 2 মাইনাস, এবং আরো ধরো দেওয়া থাকলো NiCO হোল 4। ঠিক আছে, এই যে তিনটে দেখো কমপ্লেক্স যে দেওয়া আছে এগুলোর তোমাদেরকে হাইব্রিডাইজেশন বার করতে দিতে পারে। হয়তো বলতে পারি যে তিনটে যে কম্পাউন্ড দেওয়া আছে এগুলোর হাইব্রিডাইজেশন কি হবে, বা তোমাদেরকে বলতে পারি যে এগুলোর জিওমেট্রি কি হতে পারে, ঠিক আছে, বা কতগুলো করে লোন পেয়ার আছে সেটাও হয়তো দিতে পারে, বা এটার ম্যাগনেটিক ক্যারেক্টার কি রকম হতে পারে। দেখো একটা থেকে আমি অনেকগুলো কোশ্চেন কিভাবে করতে পারবে সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট দেখো এই যে কম্পাউন্ডটা আছে NiCl4 2 মাইনাসটা যেটা আছে, তো এটাতে এর হাইব্রিডাইজেশন আমরা ক্যালকুলেট করব। তো এখানে দেখো একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, কেন্দ্রীয় ধাতব পরমাণু নিকেল, এবং তার সাথে দেখো 4টা ক্লোরিন আছে, 4টা ক্লোরিন। ঠিক আছে, 4টা ক্লোরিন আছে, এটা হচ্ছে লিগ্যান্ড বা দাতা পরমাণু ক্লোরিনটা। ঠিক আছে, তো এখানে আমরা যদি নিকেলের অক্সিডেশন স্টেট বা জারণ স্তর বার করি তাহলে কি হবে দেখো, যার অক্সিডেশন স্টেট বার করব তাকে আমরা কি ধরবো, এক্স ধরবো। এখানে ক্লোরিন আছে দেখো 4টা। তো ক্লোরিন হচ্ছে দেখো ইউনি নেগেটিভ একটা লিগ্যান্ড, মানে একক এর একটা একটা নেগেটিভ চার্জ ক্যারি করে ক্লোরিন। ঠিক আছে, তো 4টা ক্লোরিন আছে, একটা ক্লোরিনের জন্য -1 হলে 4টার জন্য -4 ইকুয়ালস টু পাওয়ারে কত আছে -2, -2, তাহলে x ইকুয়ালস টু কত হবে 2। তাহলে নিকেলের এখানে অক্সিডেশন স্টেট কত হবে, নিকেল হবে দেখো এখানে 2+ হবে। তো এর যদি নিকেল 2+ এর আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে কি পাবো বলো তো, আমরা আর্গন 4s0 3d8। ঠিক আছে, তো এখানে 4s কেন 0 করলাম, কারণ হচ্ছে দেখো এখানে নিকেল 2+ আছে, মানে নিকেল থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। তো আমরা জানি যে ইলেকট্রনটা ফার্স্ট ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট ইলেকট্রনগুলো বেরোয় কোথা থেকে, এস। এরপর যদি ধরো আরো বাড়তি ইলেকট্রন বেরোতো, ধরো সাপোজ Ni3+ থাকতো, তখন কি হতো 3d8 আছে তখন ওটা 3d7 কনফিগারেশন হতো। তো D3d, তাহলে দেখো 3D তে আমরা ইলেকট্রনগুলোকে আমরা সাজাবো অ্যাকর্ডিং টু হুন্স রুল। তো 8টা ইলেকট্রন আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 3D অরবিটাল। তো তারপর দেখো 4sটা ভ্যাকান্ট আছে, তো 4sটা আমরা এখানে দেবো 4s। তো এর তো ভ্যাকান্ট 4p আছে, তো 4pটাও আমরা দেখো এখানে দেবো, এটা হচ্ছে 4p।
এরপর আমাদেরকে কি ভাব দেখতে হবে বলতো, এখানে যে সিএল যে লিগান্ডটা আছে, এই সিএল লিগান্ডটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড। এই স্ট্রং ফিল্ড এবং উইক ফিল্ডের উপর বেশ করে কিন্তু আমরা এখানে হাইব্রিডাইজেশনটা করতে পারবো। তো কিরকম দেখো, সিএলটা যদি ধরো স্ট্রং ফিল্ড লিগান্ড হয়, তাহলে দেখো এই যে মেটালের যে 3D অরবিটালে টোটাল 8টা ইলেকট্রন আছে, এবং এই যে দেখো এখানে যে দুটো ইলেকট্রন বিজোড় আছে বা অড নাম্বার অফ ইলেকট্রন গুলো আছে, যদি এ স্ট্রং ফিল্ড হতো তাহলে এই ইলেকট্রনটা এখানে আসতে পারতো, কিন্তু সিএলটা হচ্ছে এখানে উইক ফিল্ড। তো তোমাদেরকে এখানে কোন লিগান্ড গুলো স্ট্রং ফিল্ড বা কোনগুলো উইক ফিল্ড সেগুলো একটু জেনে নেবে। তো আমি দেখো বলছি, সাপোজ ধরো এখানে সিও বা সিএন, দেখো আমরা পরের এক্সাম্পল গুলোতে যে লিগান্ড গুলো সিও সিএন দিয়েছি, এগুলো কিন্তু স্ট্রং ফিল্ড লিগান্ড, NH3 স্ট্রং ফিল্ড, আর সিএল ডিআর বা এফ এগুলো হচ্ছে কি উইক ফিল্ড। আমাদের দেখবে ক্লাস 12 এর একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দেওয়া ছিল, তো ওখানে লিগান্ডের কোন লিগান্ডটা স্ট্রং ফিল্ড বা কোন লিগান্ডটা উইক ফিল্ড সেটা কিন্তু আমরা তখন দেখেছিলাম। তো এখানে সিএলটা উইক ফিল্ড লিগান্ড হওয়ার জন্য এই পেয়ারিংটা কিন্তু করাতে পারছে না। তাহলে দেখো মেটালের কিন্তু কোনো ডি অরবিটাল কিন্তু ফাঁকা হচ্ছে না, ঠিক আছে। তো এরপর দেখো ক্লোরিন এখানে কটা আছে, 4টা ক্লোরিন আছে। তো 4টা ক্লোরিন কি করবে, মেটালের যে 4s আর 4p যে ভ্যাকেন্ট অরবিটাল গুলো আছে সেখানে ইলেকট্রন প্রদানের মাধ্যমে ওর সাথে কিন্তু যুক্ত হবে। তো 4s এ দেখো একটা ক্লোরিন এলো, 4p তে এলো, 4p তে এলো, 4p তে এলো। তাহলে দেখো টোটাল 4টা ক্লোরিন, তাহলে একটা এস এ 3টা পি তে, তাহলে এর হাইব্রিডাইজেশন কি হবে, এখানে হবে কি sp3, হাইব্রিডাইজেশন কি হলো sp3, ঠিক আছে। তো sp3 যদি হয়, sp3 হলে জিওমেট্রি কি হবে, sp3 হলে হবে টেট্রাহেড্রাল। মানে কি রকম হবে দেখো স্ট্রাকচারটা, ni এখানে Cl, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, ঠিক আছে। তো এখানে দেখো এরপর এর যদি ম্যাগনেটিক ক্যারেক্টার আমরা বার করি, ম্যাগনেটিক ক্যারেক্টার কিভাবে বার করব দেখো, এই যে দেখো এখানে যে দেখো অড নাম্বার ইলেকট্রন আছে না দুটো, তো অড নাম্বার অফ ইলেকট্রন থাকা মানে সেটা কি হবে বলতো, সেটা হবে প্যারাম্যাগনেটিক। তাহলে NiCl4 2- এর ম্যাগনেটিক ক্যারেক্টার কি এলো, ম্যাগনেটিক ক্যারেক্টার এলো প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, প্যারাম্যাগনেটিক। তো এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবে, হাইব্রিডেশনও দিতে পারে, জিওমেট্রিও দিতে পারে, বা ম্যাগনেটিক ক্যারেক্টারও কিন্তু দিতে পারে, ঠিক আছে। এরপর দেখো আমরা নেক্সট এক্সাম্পল যেটা নিয়েছি NiCN4 2- সেটা আমরা করব, ঠিক আছে। NiCN4 2- সেটা আমরা করব। তো ফার্স্ট প্রত্যেকটার জন্য প্রসেস কিন্তু দেখো সেম, এখানে নিকেলের কিন্তু অক্সিডেশন স্টেট বার করতে হবে, তাহলে নিকেল X ধরলাম, এখানে সিএনও কিন্তু ইউনি নেগেটিভ লিগান্ড, ঠিক আছে। তো একটা সিএন এর জন্য -1, চারটার জন্য হচ্ছে -4 ইকুয়ালস টু -2, তাহলে x ইকুয়ালস টু কত 2, মানে এখানেও দেখো কিন্তু নিকেল কত প্লাস হবে, 2 প্লাস হবে। ইলেকট্রনিক কনফিগারেশন করলে দেখো সেম হবে, আর্গন 4s0, 3d কত হবে 8 হবে, ঠিক আছে। তো 3d 8 সেম ভাবে দেখো আমরা করব এখানে, ঠিক আছে, সেম ভাবে করব। দেখো এখানে দেবো কি 4s আর এখানে থাকবে কি 4p, 4p, এখানে আছে কি 3d, এটা হচ্ছে 4s আর এটা কি 4p। 3d তে টোটাল ইলেকট্রন কটা আছে দেখো 8টা, এখানে দেবো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখো সিএন কিন্তু এখানে কিন্তু সিএনটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আগেটাতে যেমন ধরো সিএলটা উইক ফিল্ড হওয়ার জন্য এই যে ইলেকট্রনের পেয়ারিংটা সম্ভব হচ্ছিল না, কিন্তু এখানে সম্ভব হবে। তাহলে এই ইলেকট্রনটা যদি ধরো এখানে আসে, ঠিক আছে, তাহলে এই ঘরটা ফাঁকা হবে, ডি অরবিটাল একটা ফাঁকা হচ্ছে, তো এখানে দেখো ইলেকট্রনটা এলো। তো এরপর দেখো মেটালের তো একটা ডি অরবিটাল ফাঁকা হয়েছে, তো এখানে সিএন কটা আছে, 4টা সিএন আছে। তো 4টা সিএন কি করবে, একটা মেটালের ডি অরবিটালের সাথে এবং একটা এস ও দুটো পি এর সাথে কিন্তু ও ইলেকট্রনটা ও শেয়ার করবে, দেবে ওকে। তাহলে একটা ডি একটা এস আর দুটো পি, মানে কি হবে ডি sp2। তাহলে dsp2 যদি হয়, dsp2 হলে এর হাইব্রিডাইজেশন কি হলো dsp2। তাহলে এর জিওমেট্রি কি হবে, এটা হবে স্কয়ার প্লেনার হবে, দেখো স্কয়ার প্লেনার হবে, স্কয়ার প্লেনার, স্কয়ার প্লেনার সমতলিক বর্গাকার। আর এর ম্যাগনেটিক ক্যারেক্টার কি হবে, দেখো দেখো এখানে কিন্তু কোনো অড ইলেকট্রন নেই, সব ইলেকট্রন গুলো কি আছে, ইভেন ইলেকট্রন আছে, সেই জন্য এটা কি হবে, এটা হবে ডায়াম্যাগনেটিক। এর ম্যাগনেটিক ক্যারেক্টার কি হবে, ডায়াম্যাগনেটিক, ম্যাগনেটিক ক্যারেক্টার কি হবে ডায়াম্যাগনেটিক। আচ্ছা এখানে সিএন গুলো কোথায় এসে বসছে, একটা ডি তে এসে আর দুটো কি পি তে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝলাম যে NiCN4 2- হচ্ছে হাইব্রিডাইজেশন হচ্ছে dsp2, এবং এটা হচ্ছে স্কয়ার প্লেনার, ও এটা হচ্ছে কি ম্যাগনেটিক ক্যারেক্টার হচ্ছে কি ডায়াম্যাগনেটিক। সিমিলারলি ভাবে আমরা দেখো এখানে NiCO4 টা বার করব। তো NiCO4 টাও দেখো সেম ভাবে আমাদেরকে এখানে বার করতে হবে। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখানে সিওটা হচ্ছে কিন্তু প্রশম লিগ্যান্ড,
নিউট্রাল লিগ্যান্ড, তাহলে x প্লাস 0 ইকুয়ালস টু 0, তাহলে x সমান কত হবে 0। তাহলে নিকেলের যদি আমরা এখানে ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে হবে আর্গন 4s2 3d8, তো d8 আর d8 এর ইলেকট্রনগুলো বসাই 1 2 3 4 5 6 7 8, তারপর কি আছে এখানে 4s, তারপর এখানে আছে কি 4p, এটা কি 4s, এটা কি 3d। তো সিও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এখানেও কিন্তু ইলেকট্রন পেয়ারিং হবে। আচ্ছা এখানে দেখো 4s এ দুটো ইলেকট্রন আছে মেটালের, কিন্তু 4s এ দুটো ইলেকট্রন দেবো, তো এখানে 3d ইলেকট্রনটা পেয়ারিং হচ্ছে। আবার দেখো এই যে s এর যে 4s এর ইলেকট্রনটা আছে সেটা কিন্তু 3d এর একটা উপকক্ষে চলে আসবে, ঠিক আছে। তো 4s টা দেখো ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু 3d টা কি পুরো ফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এখানে যখন ইলেকট্রনটা এখানে এলো তো এই অরবিটাল ইলেকট্রন কটা হবে, এখানে হবে দুটো হবে, আর ইলেকট্রনটা যখন এখানে আসবে তখন এখানে ইলেকট্রন কটা হলো, দুটো হলো। তাহলে এখানে 4s টা কি হয়ে গেল, 4s টা দেখো এখানে ফাঁকা হয়ে গেল, ঠিক আছে, 4s টা ফাঁকা হয়ে গেল। তো এখানে যে সিও আছে, সিওটা মেটালের কোন অরবিটাল গুলোর সাথে ওভারল্যাপ করবে, ইলেকট্রন দেবে আর কি। তো এখানে 4s আর 4p, তাহলে 4s এ দেখো এলো, আর 4p তে আসবে কটা, এখানে তিনটে আসবে, 4p তে আসবে তিনটা, তাহলে হাইব্রিডাইজেশনের কি হবে sp3। তো এর ম্যাগনেটিক ক্যারেক্টার কি হবে, এর ম্যাগনেটিক ক্যারেক্টার হবে কিন্তু ডায়াম্যাগনেটিক। কেন বলো তো, কারণ এখানে কিন্তু কোনো অড ইলেকট্রন নেই। তাহলে দেখো NiCl4 2- এটাও কিন্তু sp3 ছিল, আর NiCO4 যেটা এখন বার করলাম এটাও কিন্তু sp3। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় বলতো, NiCl4 এ Clটা উইক ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য ও ইলেকট্রন পেয়ারিং করাতে পারছিল না, সেই জন্য ওর ম্যাগনেটিক ক্যারেক্টার হচ্ছিল প্যারাম্যাগনেটিক। কিন্তু এখানে যেহেতু সিওটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এ কিন্তু ইলেকট্রন পেয়ারিং করাচ্ছে এবং এর ম্যাগনেটিক ক্যারেক্টার কি হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে এটা কি দুটোর হাইব্রিডাইজেশন sp3 হওয়া সত্ত্বেও কিন্তু এদের ম্যাগনেটিক ক্যারেক্টার গুলো কিন্তু আলাদা আলাদা। তো এখান থেকে দেখো তোমাদের কিন্তু কোশ্চেন প্রিভিয়াস ইয়ার গুলোতে ভালো দিয়েছে, তো এই ইয়ার দেখো এই ইয়ারেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে তোমাদের, ঠিক আছে। তো এরপর দেখো এখানে সিএফটি যেটা ক্রিস্টাল ফিল্ড থিওরি, এটার থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। মানে এখানে অক্টাহেড্রাল স্প্লিটিং আর টেট্রাহেড্রাল স্প্লিটিং হয় মেটালের যে ডি অরবিটাল আছে। তো আমি দেখো ডিরেক্ট চলে আসছি এখানে, আর আমি বলছি না কিছু। তো ধরো কোনো একটা আহ, আহ, জটিল যৌগে, ঠিক আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে একটা ধরো জটিল যৌগে কি একটা মেটালের ধরো ইলেকট্রনিক কনফিগারেশন ধরো D6 আছে, ঠিক আছে। এর অক্টাইডাল স্প্লিটিং যদি হয়, অক্টাইডাল স্প্লিটিং হলে কি হবে দেখো, এখানে যে ডি অরবিটাল আছে dx² dx² y² dxy dxz dyz, এবং dz² যে পাঁচটা অরবিটাল আছে। তো এখানে কি কি হবে না, এখানে তো সবগুলোই কি ডিজেনারেট বা সমশক্তি সম্পন্ন। এর যখন মানে মেটালের ডি অরবিটালের সাথে লিগ্যান্ডের যখন মেটালের ডি অরবিটালে উপস্থিত ইলেকট্রনের সাথে লিগ্যান্ডের ইলেকট্রনের যখন সংঘর্ষ হবে, তখন কি হবে দেখো, এ দুটো সেটে এ কিন্তু স্প্লিট করে যাবে। তো ফার্স্টে আগে যখন একটু এনার্জেটিক হবে তখন ও বেরি সেন্টারে গিয়ে পৌঁছাবে, এটা হচ্ছে বেরি সেন্টার, এবং এখান থেকে কি হবে, এই দুটো সেটে ডিভাইড হবে। নিচে যে সেটটা আছে সেটা হচ্ছে T2G সেট, আর উপরে যে সেটটা থাকবে সেটা হচ্ছে EG সেট। T2G সেটে টোটাল যে ডি অরবিটাল থাকবে সেগুলো কি, ডি হচ্ছে তোমার xy dyz, আর হচ্ছে কি dxz। আর এখানে T2G তে থাকবে কি dz², আর থাকবে কি dx² y²। তো এখানে দেখো T2G সেটে কেন dxy dyz বা dxz ডি অরবিটাল গুলো এলো, কারণ লিগ্যান্ডটা অ্যাপ্রোচ করে কি অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর। তো এখানে dxy বা dyz বা dxz যে ডি অরবিটাল গুলো আছে, এগুলো কিন্তু এদের লোবগুলো কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর নয়, এগুলো কিন্তু দেখো প্লেনে, যেমন dxy xy প্লেনে আছে, dyz yz প্লেনে লোবগুলো আছে, dxz xz প্লেনে লোবগুলো আছে। কিন্তু dz² বা dx² y² এদের যে লোবগুলো এগুলো কিন্তু কি আছে অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর। তো যখন লিগ্যান্ড গুলো ডিরেক্ট অ্যাপ্রোচ করবে অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর, তখন মেটালের dz² এবং dx² যে অরবিটাল আছে, এই অরবিটাল উপস্থিত ইলেকট্রনগুলোর সাথে মেটালের ইলেকট্রনগুলোর সাথে লিগ্যান্ডের যে ইলেকট্রনগুলো সেগুলোর কি হবে, সংঘর্ষটা ভালো হবে। তো তখন ওদের এনার্জিটা কি হবে, হায়ার হবে, এবং বাকি যে dxy dyz বা xz যে ইলেকট্রনগুলো থাকবে সে অরবিটাল গুলোর এনার্জি কিন্তু লোয়ার হবে। তো দুটো সেটে স্প্লিট করছে, একটা হচ্ছে T2G, একটা হচ্ছে EG। এটা হচ্ছে অক্টাহেড্রাল কমপ্লেক্সের অক্টাহেড্রাল অষ্টতলকীয় যৌগের ক্ষেত্রে। তো এরপর যখন দেখো টেট্রাহেড্রাল হয়, টেট্রাহেড্রালের ক্ষেত্রে ঠিক কিন্তু সেটটা উল্টো হয়ে যায়, মানে উপরে যাবে T2G আর নিচে আসবে EG।
তো দেখো এখানে আমাদেরকে একটা ভ্যালু বার করতে হয়, তো ভ্যালু বেসড কোয়েশ্চেন দেয় না যদিও, তো আমাদেরকে এখানে কিরকম কোয়েশ্চেন দেয়, ধরো তোমাকে যদি দেওয়া থাকে, ধরো বলা থাকলো যে এফিসিয়েন্ট ধরো হোল 6, ঠিক আছে, K4 এফিসিয়েন্ট হোল 6, এই যে ধরো জটিল যৌগটি আছে, এখানে তোমাকে হয়তো বলবে যে এফির T2G সেট এবং EG সেটে ইলেকট্রনগুলো কোটা করে থাকবে বা কিরকম ভাবে থাকবে। তো কিরকম ভাবে হয় দেখো, এটা ফার্স্ট দেখো আগে আমাদেরকে কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। তাহলে এটা কিসে ভাঙবে দেখো, 4K প্লাস এফিসিয়েন্ট হোল 6 কি কত মাইনাস, এফিসিয়েন্ট হোল 6 4 মাইনাস, কেন, কারণ তো কেন 4 আছে তো পাওয়ারে 4 গেল, 4 মাইনাস হলো, এটা হচ্ছে ক্যাটায়নিক পার্ট, এটা হচ্ছে অ্যানায়নিক পার্ট, আর এটা হচ্ছে কি ক্যাটায়নিক পার্ট। তো এখানে আমরা কি করব, এফির আমাদেরকে অক্সিডেশন স্টেট বার করতে হবে। তো এক্স আর সিএনটা হচ্ছে তোমার ইউনিনেগেটিভ লিগ্যান্ড, একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তো একটার জন্য -1 হলে সেটার জন্য -6 সমান -4, তো x ইকুয়ালস টু কত 2। তাহলে এখানে এফি কত প্লাস স্টেটে আছে, এফি আছে 2 প্লাস স্টেটে আছে, এফি 2 প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন করলে কত হবে, আর্গন 4s0 3d কত 3d6, কারণ এফি d6 সিস্টেম 4s2 3d6 হয়, তাহলে এফি 2 প্লাস হলে 4s0 3d6। তো ডি 3d অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে দেখো 3d তে, তো এখানে 3d6 আছে, 6টা ইলেকট্রন আছে, তো 6টা ইলেকট্রন কি হবে, স্প্লিট হবে। তো এই স্প্লিটিংটা আবার ডিপেন্ড করছে কিসের উপর জানো তো, এই উপস্থিত লিগ্যান্ডের উপর। লিগ্যান্ডটা যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে কিন্তু এখানে ইলেকট্রনগুলো কিন্তু আগে T2G সেটে আগে পুরো ভর্তি হবে, তারপরে যাবে কি EG সেটে, ঠিক আছে। তো দেখো টোটাল লিগ্যান্ড কটা আছে, টোটাল ইলেকট্রন কটা আছে ডিতে, 6টা ইলেকট্রন আছে। তাহলে দেখো এখানে একটা দুটো, এখানে একটা তিনটা, তাহলে এক আপওয়ার্ড স্পিন করে একটা একটা করে ভর্তি হলো। এরপর কি হবে, এরপর দেখো ডাউনওয়ার্ড স্পিন করে আরো 3টা ভর্তি হবে। তাহলে তো টি2জি তে দেখো টোটাল 6টা ইলেকট্রন তো ভর্তি হয়ে গেল। তো একটা DXY বা DYZ এবং DXZ টোটাল দুটো করে টোটাল দেখো 6টা ইলেকট্রন ভর্তি হয়েছে। আর তো ইলেকট্রন নেই, তাহলে তো EG সেটে যাওয়ার মতো ইলেকট্রন থাকছে না এখানে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে, T2G6 EG0, T2G6 EG0। আচ্ছা, এখানে দেখো যদি এখানের ইলেকট্রন গুলো এখানে থাকতো না, তখন এটা হয়ে যেত হাই স্পিন কমপ্লেক্স, কিন্তু এটা কি হচ্ছে, এটা লো স্পিন। কেন লো স্পিন, কারণ সব ইলেকট্রন গুলো দেখো T2G তে থেকে যাচ্ছে, ইজিতে কিন্তু কোনো ইলেকট্রন নেই। তাহলে যদি লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড হয় তখন হবে লো স্পিন, আর লিগ্যান্ডটা যদি ধরো উইক ফিল্ড হয় তখন তো ইজিতে ইলেকট্রন যেত, তখন ওটা হয়ে যাবে কি হাই স্পিন, মানে স্পিন মাল্টিপ্লিসিটি বেড়ে যেত ওখানে আর কি। তো এর যদি আমরা এখানে সিএফএসি ভ্যালু ক্যালকুলেট করি, মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি যদি আমরা এখান থেকে বার করি, তাহলে কিভাবে বেরোবে দেখো। এখানে যে প্রত্যেকটা অরবিটাল, মানে নিচে T2G সেটে যে প্রত্যেকটা ডি অরবিটাল আছে, এদের জন্য কত ইউনিট এনার্জি কমবে, আর উপরে EG সেটের জন্য কত ইউনিট এনার্জি বাড়বে, ওখানে যে উপস্থিত অরবিটাল গুলো আছে তাদের জন্য। তো নিচের জন্য দেখো আমি ধরলাম যে এটা A ইউনিট এনার্জি কমছে, আর এটাতে ধরো B ইউনিট এনার্জি বাড়ছে, এবং এই টোটাল যে এনার্জি গ্যাপ এটা হচ্ছে ডেল্টা কিউ ধরো নট। তাহলে আমরা বলতে পারি যে A প্লাস বি ইকুয়ালস টু কত, ডেল্টা কিউ নট। আবার দেখো এখানে টোটাল 3টে অরবিটাল এসছে, মানে 3a, আর উপরে গেছে দুটো সমান 2b, তাহলে 3a সমান 2b আমরা পেতে পারি। তো এই দুটোকে যদি আমরা ইকুয়েশন করি তাহলে আমরা কি পাবো দেখো, এর জায়গায় আমরা বসিয়ে দেবো ডেল্টা কিউ নট মাইনাস বি সমান 2b। তাহলে দেখো 3 ডেল্টা কিউ নট মাইনাস 3b সমান 2b, 3b টা যদি ওদিকে যায় তাহলে কত হবে এখানে 5b সমান কত 3 ডেল্টা কিউ নট। তাহলে b সমান কত হবে, b সমান হবে দেখো 3/5 ডেল্টা কিউ নট সমান মানে কত এলো 0.6 ডেল্টা কিউ নট। তাহলে ইজি সেটে যে অরবিটাল গুলো আছে সেখানে উপস্থিত ইলেকট্রন গুলোর জন্য, মানে এক একটা ইলেকট্রনের জন্য 0.6 ডেল্টা কিউ নট এনার্জি করে বাড়বে। আর নিচে যে T2G সেটে যে উপস্থিত অরবিটাল গুলো আছে সেখানে সেই অরবিটাল গুলোতে উপস্থিত ইলেকট্রন গুলোর জন্য কত ইউনিট এনার্জি করে কমবে। দেখো এখানে যদি আমরা বি এর জায়গায় ভ্যালুটা বসাই তাহলে a প্লাস 0.6 ডেল্টা কিউ নট সমান ডেল্টা কিউ নট, তাহলে a সমান কত হবে 0.4 ডেল্টা কিউ নট। তাহলে ইজি সেটে উপস্থিত ইলেকট্রন গুলোর জন্য এনার্জি বাড়বে 0.6 ডেল্টা কিউ নট, আর T2G সেটে উপস্থিত ইলেকট্রন গুলোর জন্য এনার্জি কমবে কত 0.4 ডেল্টা কিউ নট। তো এখানে দেখো কত এসছে T2G6 EG0, তাহলে ছোটা ইলেকট্রন আছে কোথায় আছে T2G সেটে আছে। T2G সেটের জন্য এনার্জি এক একটা ইলেকট্রনের জন্য কত করে কমে 0.4 করে কমে। তো ছোটার জন্য কত কমবে -6 × 0.4 ডেল্টা কিউ নট ইকুয়ালস টু কত হবে -2.4 ডেল্টা কিউ নট। তো
তাহলে এটা কি, এটা হচ্ছে সিএফএসি ভ্যালু, এটা হচ্ছে সিএফএসি ভ্যালু। যদি ধরো এখানে সিএন এর জায়গায় ধরো অন্য কিছু থাকতো, তখন ধরো একটা উইক ফিল্ড লিগ্যান্ড থাকতো, সাপোজ উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে তখন ইলেকট্রনিক কনফিগারেশন কি হতো বলতো, টি2জি সেটে আগে সিঙ্গেল সিঙ্গেল করে দেবে একটা দুটো তিনটে ফিল হতো, তারপর ইজি সেটে দুটো ফিল হতো, এবং নেক্সট ইলেকট্রনটা আবার কোথায় আসতো, টি2জিতে আসতো, তখন ইলেকট্রনিক কনফিগারেশন কি হতো, টি2জি4 ইজি2, টি2জি4 ইজি2। তখন সিএফএসি কত হতো, সিএফএসি ভ্যালু চারটে ইলেকট্রনের জন্য কত ইউনিট এনার্জি কমতো, 4 ইন্টু 0.4 ডেল্টা কিউ নট, -4 ইন্টু 0.4 ডেল্টা কিউ নট। আর উপরে এই যে দুটো ইলেকট্রন আছে ইজি সেটে, তো তার জন্য কত ইউনিট এনার্জি বাড়তো, 2 ইন্টু 0.6 ডেল্টা কিউ নট। তো এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আমাদের সিএফএসি ভ্যালু হবে। তো এখান থেকে দেখো তোমাদের কোয়েশ্চেন কিন্তু দিতে পারে অক্টাহেড্রাল কমপ্লেক্স অক্টাহেড্রাল স্প্লিটিং এর ক্ষেত্রে আসতে পারে, টেট্রাহেড্রাল স্প্লিটিং করলে ঠিক এটার উল্টোটা হবে, তোমরা এটা ঠিক উল্টোটা করবে, ঠিক আছে, মানে নিচে দেবে তোমরা এইজি আর উপরে দেবে টি2জি, তো ভ্যালুগুলো দেখো চেঞ্জ হয়ে যাবে, তখন নিচের জন্য 0.6 ইউনিট এনার্জি কমবে আর উপরের জন্য 0.4 ইউনিট করে এনার্জি বাড়বে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য, ঠিক আছে। তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি তোমরা এই জায়গাগুলো দেখবে, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে। তো নেক্সট দেখো আমরা কেমিক্যাল বন্ডিং এ যাই, কেমিক্যাল বন্ডিং থেকে দেখো কিরকম কোয়েশ্চেন আসতে পারে আমাদের। তো দেখো এরপর কেমিক্যাল বন্ডিং থেকে তোমাদের কেমন কোয়েশ্চেন আসবে, ধরো দেওয়া থাকলো XCF6 XCF2, তারপর ধরো দেওয়া থাকলো XC ধরো F4 আছে, ঠিক আছে। তো এখানে এরকম ধরো দেওয়া থাকলো অপশন গুলো CD, ধরো বলা থাকলো যে 0 1 2 লোন পেয়ার রেসপেক্টিভলি, ঠিক আছে, রেসপেক্টিভলি। তারপর ধরো দেওয়া থাকলো হয়তো 1 0 2 লোন পেয়ার রেসপেক্টিভলি, বা 2 0 1 লোন পেয়ার রেসপেক্টিভলি, এরকম ভাবে ধরো অপশন গুলো আসবে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, লোন পেয়ার গুলোকে তো বার করতে হবে, তো কিভাবে বার করবো এখানে, লোন পেয়ার গুলোকে দেখো আমরা কিভাবে বার করবো, তাও দেখো এখানে XCF6 আছে, তো XCF6 এর ক্ষেত্রে কিভাবে বার করবো, সূত্র কি আছে, তো XC হচ্ছে দেখো এখানে সেন্ট্রাল এটম, ঠিক আছে, XC সেন্ট্রাল এটম। তো XC যদি দেখো কে ইলেকট্রন কটা আছে 8, কারণ কি এটা হচ্ছে একটা নোবেল গ্যাস। ফ্লুরিন কটা আছে ছোটা, তাহলে ছোটা ফ্লুরিনের জন্য কত, ছোটা ইলেকট্রন, তাহলে 8 হচ্ছে কত 14, 14/2 মানে কত পেয়ার, 7 পেয়ার, 7 পেয়ার। তাহলে 7 পেয়ার যদি হয়, এখানে দেখো XC এর সাথে ছোটা ফ্লুরিন আছে, মানে ছোটা ফ্লুরিন ছোটা বন্ড করবে, তাহলে 7 পেয়ারের মধ্যে ছোটা কি হবে, বন্ড পেয়ার, আর লোন পেয়ার কত হবে 1 লোন পেয়ার, কারণ টোটাল তো পেয়ার 7। তাহলে XCF6 এ লোন পেয়ার টোটাল কটা এলো, 1 লোন পেয়ার এলো, 1 লোন পেয়ার এলো, ঠিক আছে। এবার এরপর ধরো XCF2 তে সেন্ট্রাল এটম XC, তাহলে ইলেকট্রন কত 8, আর দুটো ফ্লুরিন আছে, দুটো ফ্লুরিনের জন্য হচ্ছে কত 2, তাহলে 8/2 মানে হচ্ছে 10, 10/2 মানে কত 5 পেয়ার। এবার 5 এর মধ্যে দেখো 5 এর মধ্যে এটা দুটো ফ্লুরিন আছে, মানে পাঁচটার মধ্যে দুটো হবে বন্ড পেয়ার আর তিনটে কি হবে, তিনটে হবে লোন পেয়ার হবে। আচ্ছা, এরপর দেখো XCF4 আছে, তো XC এখানে সেন্ট্রাল এটম, XC তে 8টা ইলেকট্রন, 4টা ফ্লুরিনে হচ্ছে 4টা, তাহলে 8 4 কত 12, 12/2 মানে কত 6, টোটাল পেয়ার এসছে কত 6 পেয়ার। তো 6 পেয়ারের মধ্যে দেখো X এর সাথে 4টা ফ্লুরিন আছে, তাহলে 6 পেয়ারের মধ্যে 4টা হবে কি, 4টা হবে বন্ড পেয়ার আর দুটো কি হবে এখানে লোন পেয়ার। তো এখানে দেখো XCF2 তে লোন পেয়ার কত এসছে, XCF2 তে লোন পেয়ার দেখো এসছে তিনটে লোন পেয়ার এসছে, এখানে তিনটে লোন পেয়ার এসছে, তিনটে লোন পেয়ার। XCF4 এ লোন পেয়ার কটা এসছে, XCF4 এ দেখো এসছে দুটো লোন পেয়ার এসছে, দুটো লোন পেয়ার। তাহলে দেখো এরকম একটা অপশন হয়তো অপশন ডি তে দেওয়া থাকবে যে 1, 3, 2 লোন পেয়ার রেসপেক্টিভলি, তখন আমাদের কি হবে, এটা হবে। বা এটা থেকে ধরো এরকমও কোশ্চেন আসতে পারে যে এই যে XCF6 XCF2 এবং XCF4 আছে, তো এখানে কোনটা কোনটাতে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের মান বেশি, মানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের মান বেশি, তো কোনটাতে হবে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের মান বেশি, যেখানে নাম্বার অফ লোন পেয়ার বেশি হবে। তো XCF2 তে দেখো নাম্বার অফ লোন পেয়ার তিনটে আছে, সব থেকে বেশি আছে, সেই জন্য কি হবে এখানে আনসার তখন হবে কি XCF2। বা ধরো এদের কিন্তু এখান থেকে আরো এরকম কোশ্চেনও আসতে পারে, ধরো এগুলোর হাইব্রিডাইজেশন তোমাদেরকে দিতে পারে বার করতে। তো এখান থেকে কি হাইব্রিডাইজেশন বার করবে, দেখো টোটাল পেয়ার কটা এসছে, 7টা পেয়ার, 7 পেয়ার এসছে। তো 7 পেয়ার যদি আসে তখন কি হবে, এস তিনটে পি sp3, তো টোটাল 4টে পেয়ার হয়ে গেল। দেখো আর কত হবে, sp3 কি sp3 d3। তারপর ধরো XCF2 টা কত এসছে, দেখো XCF2 টোটাল 5 পেয়ার, তাহলে 5 পেয়ারের জন্য কি একটা s, তিনটে p, sp3 মানে 4 পেয়ার, আর হচ্ছে কি d sp3d। তারপর ধরো XCF4 এসছে, তো XCF4 এর জন্য XCF4 এ কত পেয়ার এসছে, 6 পেয়ার এসছে, তো 6 পেয়ারের জন্য কত হবে sp3 sp
থ্রি মানে হচ্ছে তোমার চারটা, আর D2 তাহলে sp3 কত হবে, sp3 D2 হাইব্রিডাইজেশন। তো এগুলো জিওমেট্রিও তোমাদেরকে ক্যালকুলেট করতে দিতে পারে, এগুলোও কিন্তু তোমার করে রাখবে। ধরো সাপোজ এই যে xcf2 টা কিরকম হয়, xcf2, তো xcf2 দেখো আমরা এখানে ক্যালকুলেট করেছি। xcf2 কোথায় করেছি দেখো, আচ্ছা আচ্ছা এখানে দেখো করেছি। তো দেখো 5টা পেয়ার, তার মধ্যে 2টো বন্ড পেয়ার 3টে লোন পেয়ার। তো 2টো বন্ড পেয়ার কেমন থাকবে, x উপরে f নিচে f, আর লোন পেয়ার গুলো থাকবে কোথায়, এখানে থাকবে, এখানে লোন পেয়ার। তাহলে এটা কি স্ট্রাকচার, এটা হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, এরকম কোশ্চেনও কিন্তু তোমাদের আসতে পারে। তো এরপর দেখো তোমাদের এমও থিওরি থেকেও কিন্তু কোশ্চেন পরীক্ষাতে দেবে। ঠিক আছে, এমও থিওরি থেকে। তো এমও কি, এমও হচ্ছে মলিকুলার অরবিটাল। ঠিক আছে, তো মলিকুলার অরবিটাল কখন ফর্ম হয়, যখন দুটো ধরো অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে, তখন ঠিক তত সংখ্যক কি এমও তৈরি হয়। সাপোজ ধরো 1s অ্যাটমিক অরবিটালের সাথে যখন 1s অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ হয়, তখন কিন্তু তৈরি হয় দুটো এমও, একটা হচ্ছে বন্ডিং এমও, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এমও। যেটা বন্ডিং এমও তার এনার্জি হবে লোয়ার, সেটা কি সিগমা 1s, আর অ্যান্টি বন্ডিংটা কত সিগমা স্টার 1s। এরকম ভাবে 2s এর সাথে 2s ওভারল্যাপ হয়ে সিগমা 2s সিগমা স্টার 2s, 2px এর সাথে 2px ওভারল্যাপ হয়ে কি হবে পাই 2px ইকুয়ালস পাই 2px পাই স্টার 2px, 2py এর সাথে 2py যখন ওভারল্যাপ হবে তখন তৈরি হবে কি পাই 2py পাই স্টার 2py, 2pz এর সাথে যখন 2pz ওভারল্যাপ হবে, এখানে কিন্তু ওভারল্যাপটা হয়তো এক্সিয়াল ওভারল্যাপটা দেখো এখানে এক্সিয়াল ওভারল্যাপ হবে, তো এখানে কিন্তু সিগমা এমও ফর্ম করবে। তো যখন 2pz এর সাথে 2pz যখন ওভারল্যাপ করছে, তখন একটা এমও হবে সিগমা 2pz, আর একটা হবে সিগমা স্টার 2pz। তো আমরা দেখো এগুলোর উপর বেস করে কিন্তু N2 O2 O2 2 মাইনাস O2 মাইনাস, এদের কিন্তু আমরা এখান থেকে কি বন্ড অর্ডার ক্যালকুলেট করতে পারবো। এদের এখান থেকে এরা ডায়াম্যাগনেটিক কি প্যারাম্যাগনেটিক সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তো দেখো কিভাবে আমরা করব এখানে। ঠিক আছে, ধরো আমরা এখানে ফার্স্ট আমরা N2 যে আছে N2 এর বন্ড অর্ডার আমরা ক্যালকুলেট করব N2। তো N2 তে দেখো এখানে একটা নাইট্রোজেন পরমাণু, এখানে একটা নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেন টম, এখানে একটা নাইট্রোজেন টম। তারপর N2 মলিকিউলটা ফর্ম করছে, তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত 7, ইলেকট্রনিক কনফিগারেশন কত 1s2 2s2 2p কত 3, আর এখানেও কি হবে 1s2 2s2 2p3। ঠিক আছে, তো দেখো এর 1s আর এর 1s যখন ওভারল্যাপ করবে, তখন তৈরি হবে কি সিগমা 1s সিগমা স্টার 1s, 2s 2s যখন ওভারল্যাপ করবে সিগমা 2s সিগমা স্টার 2s, আর 2p 2p ওভারল্যাপ যখন করবে, এখানে 2p 2p বলতে দেখো 2px 2py আর 2pz। ঠিক আছে, তো তখন কি কি অরবিটাল মলিকুলার অরবিটাল তৈরি হয়, একটা তৈরি হয় পাই 2px পাই স্টার 2px, আর আর কি হবে পাই 2py পাই স্টার 2py, আর হবে কি সিগমা 2pz সিগমা স্টার 2pz। তো এখানে দেখো এই যে N2 যে মলিকিউলটা আছে, এর এমও গুলো যেগুলো আমরা পেলাম, মলিকুলার অরবিটাল গুলো যেগুলো পেলাম, সেগুলো কে আমরা এনার্জি লেভেল অনুযায়ী সাজাবো লোয়ার টু হায়ার। তো প্রথমে কি হয় সিগমা 1s লেস দেন সিগমা স্টার 1s, তারপর সিগমা 2s, তারপর সিগমা স্টার 2s, তারপর আসবে এখানে পাই 2px ইকুয়ালস টু পাই 2py। ঠিক আছে, লেস দেন সিগমা 2pz লেস দেন পাই স্টার 2px ইকুয়ালস টু পাই স্টার 2py। এদের এনার্জি লেভেল গুলো সেম, লেস দেন সিগমা স্টার 2pz। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষাতে কোশ্চেন 2023 নিটে দিয়েছিল যে N2 যে মলিকিউল তার যে এমও মলিকুলার অরবিটাল হলো এনার্জি লেভেল অনুযায়ী তাদেরকে সাজাও। তো তখন ডিরেক্ট এরকম অপশন কিন্তু দিয়েছিল, তো এটা কারেক্ট অপশন। দেখো তো এখানে দেখো টোটাল ইলেকট্রন কত আছে 2 2 3 মানে 7, এখানে 7, টোটাল 14 ইলেকট্রন। তো এগুলোকে দেখো বসাবো আমরা এর মধ্যে, এখানে দুটো, এখানে দুটো, 4টা, 2 6 2 8 2 10 2 12। ঠিক আছে, 12 আর 2 কত 14। ঠিক আছে 14। তো এখানে এর বন্ড অর্ডার কিভাবে আমরা ক্যালকুলেট করব, বন্ড অর্ডার সমান হাফ ইনটু বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তো বন্ডিং ইলেকট্রন কোনগুলো, যেগুলোতে স্টার নেই সেগুলো হচ্ছে বন্ডিং, যেগুলো স্টার আছে সেগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো অ্যান্টি বন্ডিং অরবিটালে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন গুলো থাকবে। তো বন্ডিং অরবিটালে কত ইলেকট্রন আছে দেখো 2 আর 2 4, এখানে 2 6, এখানে 2 8 8, আর এখানে কত 2 10, তার মানে কত হাফ ইনটু 10 মাইনাস অ্যান্টি বন্ডিং এ কটা আছে দেখো এখানে দুটো, এখানে দুটো, 4টা, তাহলে 10 মাইনাস 4 মানে 6, 6 বাই 2 মানে কত 3। তাহলে এখানে N2 এর বন্ড অর্ডার কত এলো 3 এলো।
N2 বন্ড এলো 3, এবং এই N2টা এখানে ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক। এখানে দেখো কোনো এমোতে কিন্তু অড ইলেকট্রন নেই, সবগুলোতে ইভেন ইলেকট্রন আছে, সেই জন্য এমোটা কি হবে, সেই জন্য N2টা কি হবে, N2টা হবে এখানে ডায়াম্যাগনেটিক ইন নেচার, ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, এটা কি হবে, ডায়াম্যাগনেটিক। ওকে, আচ্ছা, এরপর ধরো যদি আমরা N2 মাইনাস করতাম তো তখন ইলেকট্রন কি হতো, একটা বেড়ে যেত, মানে 7 7 14 আর 15 হতো। তো এখানে দেখো 14 পর্যন্ত ইলেকট্রনকে সাজানো আছে, তারপর একটা বাড়তি ইলেকট্রন কোথায় আসতো, পাই স্টার 2px অ্যান্টি বন্ডিং অরবিটালে আসতো। তখন বন্ডটার কি হতো, হাফ ইনটু বন্ডিং ইলেকট্রন, তো বন্ডিং ইলেকট্রন তো ফিক্সড আছে, 10টাই থাকবে, অ্যান্টি বন্ডিং একটা বেড়ে যাবে, অ্যান্টি বন্ডিং কত হবে, 5 হবে। তো 10 মাইনাস 5 মানে 5, 5/2 মানে কত হবে, 2.5। তখন বন্ডটার কি হচ্ছে, কমে যাচ্ছে। বন্ডটার কমে যাওয়া মানে কি, বন্ড লেন্থ কিন্তু এখানে বেড়ে যাবে। ঠিক আছে, বন্ডটার কমে যাওয়া মানে বন্ড লেন্থ বেড়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট দেখো এখানে কি, এটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক। এখানে 5 স্টার 2px দেখো একটা ইলেকট্রন আছে, মানে অড ইলেকট্রন, তাহলে এর ম্যাগনেটিক নেচার কি হবে, এর ম্যাগনেটিক নেচার হবে, এটা হবে প্যারাম্যাগনেটিক ইন নেচার। ঠিক আছে, তাহলে N2টা কি হলো, ডায়াম্যাগনেটিক হলো, N2 মাইনাসটা কি হবে, N2 মাইনাসটা হলো প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, প্যারাম্যাগনেটিক ইন নেচার হলো। ওকে, নেক্সট দেখো যখন আমরা N2 চেয়ে বড় মানে ধরো এন এর উপরে কি আছে, অক্সিজেন, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে কত, 8। তো যখন আমরা O2 করব, O2 যখন আমরা এমও করব, তখন কি হবে দেখো, তখন কিন্তু এই অর্ডারটা থাকবে না, অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তাহলে O2 জন্য কত হবে তখন, সিগমা 1s লেস দেন সিগমা স্টার 1s লেস দেন সিগমা 2s লেস দেন সিগমা স্টার 2s। দেখো N2 এর ক্ষেত্রে ওখানে কি এসেছিল, পাই 2px ইকুয়ালস টু পাই 2py, কিন্তু এখানে চলে আসবে কি, সিগমা 2pz লেস দেন পাই 2px ইকুয়ালস টু পাই 2py লেস দেন পাই স্টার 2px ইকুয়ালস টু পাই স্টার 2py লেস দেন সিগমা স্টার 2pz। তো অক্সিজেন 8 8 16টা ইলেকট্রন টোটাল। তো দেখো এখানে দিলাম 2 2 4 2 6 2 8 2 10 2 12 2 14। আচ্ছা, এরপরে দেখো দুটো ইলেকট্রন আছে, আমরা কি তাহলে এখানে দুটো ইলেকট্রন বসিয়ে দেবো, না, এখানে দুটো ইলেকট্রন বসবে না। অ্যাকর্ডিং টু হোল্ডস রুল কি, আগে কি হবে, সিঙ্গেল ইলেকট্রন ভর্তি হবে, এরপর যদি বাড়তি ইলেকট্রন হয় তাহলে সে কিন্তু আরো প্রথমটাতে আসবে এবং তার স্পিনটা উল্টো হবে। তো এখানে কি হবে, যেহেতু দুটো ইলেকট্রন আছে, মানে পাই স্টার 2px একটা, পাই স্টার 2py একটা। ঠিক আছে, তো এখানে বন্ড অর্ডার কি হবে দেখো, বন্ড অর্ডার হবে হাফ ইনটু বন্ডিং ইলেকট্রন কটা আছে দেখো, 2 2 4 4 2 6 6 2 8 8 2 10, তাহলে 10 মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা আছে দেখো, 2 আর 2 কত, 4 4 আর কি কত 4, 1 মিনিট দাঁড়াও দেখি, 2 আর 2 4। আচ্ছা, ইলেকট্রন কি এখানে, আচ্ছা ঠিক আছে, 2 আর 2 2 আর 2 4, 4 রাখে কত 5, 5 রাখে কত 6, তাহলে 10 মাইনাস 6 মানে 4, 4/2 মানে কত 2। তাহলে এমনিতেও আমরা জানি ওয়ের সঙ্গে ওয়ের কি হয়, ডাবল বন্ড হয়, মানে এর বন্ড অর্ডার O2 কত হলো, 2 হলো। এবং এখানে কি হবে, এর ম্যাগনেটিক ক্যারেক্টার কি হবে, যেহেতু এখানে পাই স্টার 2px আর পাই স্টার 2py তে একটা একটা করে ইলেকট্রন আছে, মানে অড ইলেকট্রন আছে, তাহলে এর ম্যাগনেটিক ক্যারেক্টার কি হবে, প্যারাম্যাগনেটিক ইন নেচার, প্যারাম্যাগনেটিক, এটা হবে প্যারাম্যাগনেটিক ইন নেচার। ঠিক আছে, তো এখানে যদি তোমাদেরকে O2 মাইনাসের বার করতে বলে, O2 মাইনাস, তাহলে ইলেকট্রন কত হবে, 8 8 16 17। তো আগে দেখো 16 পর্যন্ত করেছিলাম, তো একটা ইলেকট্রন বাড়তি এলো, তো বাড়তি মানে কি, আগেই বললাম হুডস রুল, ইলেকট্রন বেড়ে গেলে কি হবে, সেটা প্রথমে চলে আসবে, মানে এখানে দুটো হয়ে যাবে। তো এখানে দেখো দুটো টোটাল অ্যান্টিবন্ডিং এ আরো একটা ইলেকট্রন বেড়ে যাচ্ছে, মানে এখানে 6 এর জায়গায় কত হবে, 7 হবে, 10 মাইনাস 7 মানে কত 3, 3/2 মানে কত 1.5। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখনই নেগেটিভ চার্জ 1 ইউনিট করে বেড়ে যাচ্ছে, তখনই কিন্তু বন্ডটা 0.5 করে কিন্তু কমে যাচ্ছে, তার মানে কি বন্ড লেন্থ কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কি আছে, ব্যালেন্সিং দা রেডক্স রিঅ্যাকশন, রেডক্স যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু ব্যালেন্সিং যেগুলো আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো এটা দেখো 2023 এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, তো এটা দেখে নাও, এরকম টাইপেরও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এখানে কি আছে, ACr2O7 2- প্লাস BSO3 2- প্লাস CH প্লাস তীর দিয়ে আছে, দেখো কি 2ACr3 প্লাস প্লাস BSO4 2- C/2H2O। তো এখানে কি বলা আছে, ফাইন্ড আউট ABC। তো চারটা অপশন দেখো দেওয়া আছে, 1 এ আছে 813, 2 তে আছে 138, 3 তে আছে 381, আর তারপরে আছে কত পরে 183। তো ভ্যালুগুলো আমরা এখান থেকে ক্যালকুলেট করব। তো কিভাবে ক্যালকুলেট করব দেখো এখানে, তো ফার্স্টে দেখো Cr2O7 2- থেকে কি হয়েছে, Cr3 প্লাস। তো আমরা এখানে দেখো লিখবো Cr2O7 2- থেকে কত Cr3 প্লাস।
ঠিক আছে। তো এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে কটা সিআর আছে, দুটো আছে, তাহলে এখানে সামনে কত দেবো, 2 দেবো। আচ্ছা, কটা অক্সিজেন আছে, লেফটে 7টা অক্সিজেন আছে, তো রাইটে কি দেবো, 7টা ওয়াটার দেবো। এটা আয়নিক মেথডে ব্যালেন্সের নিয়ম কিন্তু। তো এখানে দেখো রাইটে 7 দুগুণা 14টা হাইড্রোজেন বাড়তি হলো, তাহলে লেফটে কি হবে, 14টা H প্লাস কিন্তু এখানে দেবো। এরপর চার্জের ব্যালেন্স করবো, এখানে 14টা প্লাস আর এখানে দুটো মাইনাস, মানে টোটাল প্লাস কত, 12টা প্লাস, আর এখানে 2 3 আর কি 6, এখানে 6 প্লাস। তো চার্জগুলোকে ব্যালেন্স করার জন্য যেদিকে 12টা প্লাস আছে সেদিকে 6টা ইলেকট্রন আমরা কিন্তু দেবো। তো 12টা প্লাস চার্জের থেকে যদি 6টা ইলেকট্রন আমরা দিই, তাহলে কি হবে, 6টা চার্জ কমে যাবে, তো তখন কি হবে, 6 6 চার্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট, তারপর এখানে কি আছে, SO3 2 মাইনাস থেকে কি হয়েছে, SO4 2 মাইনাস, তাহলে কি SO3 2 মাইনাস থেকে কি হয়েছে, SO4 কত মাইনাস, 2 মাইনাস হয়েছে। তো দেখো বাম দিকে কিন্তু অক্সিজেন কি আছে, একটা কম আছে ডান দিকের থেকে, তো যেদিকে অক্সিজেন কম থাকবে সেদিকে কিন্তু একটা জল দিতে হবে, তো এদিকে কি দেবো, একটা H2O দেবো, একটা অক্সিজেন কম একটা জল দিলাম। দুটো কম থাকলে দুটো দিতাম, যেমন উপরটাতে দেখো 7টা এদিকে অক্সিজেন ছিল বাম দিকে, কিন্তু ডান দিকে কোনো অক্সিজেন ছিল না বলে 7টা জল দিয়েছিলাম। ঠিক আছে, তো সিমিলারলি এখানে বাম দিকে একটা অক্সিজেন কম ছিল, সেই জন্য আমরা একটা H2O বাড়তি দিয়েছি। তো বাম দিকে দেখো দুটো H বাড়তি হয়েছে, তখন দুটো H বাড়তির জন্য ডান দিকে দুটো H প্লাস দেবো। এরপর চার্জের ব্যালেন্স হবে। তো চার্জ কিভাবে ব্যালেন্স করবো, দেখো এখানে, তো এখানে দেখো 2 মাইনাস আছে, আর এদিকে কি, এদিকে 2 মাইনাস আর এদিকে 2 প্লাস, মানে এদিকে নিউট্রাল আছে, কিন্তু এদিকে কি দুটো চার্জ বাড়তি আছে, তাহলে এদিকে কি দেবো, দুটো ইলেকট্রন বাড়তি দেবো। তো এরপর দেখো দুটোতেই কিন্তু ইলেকট্রনকে আমাদেরকে ইকুয়াল করতে হবে। উপরের যে ব্যালেন্সটা ছিল সেখানে 6টা ইলেকট্রন ছিল, কিন্তু নিচে কটা ইলেকট্রন আছে, দুটো আছে, তাহলে এটাকে 2 থেকে কত করতে হবে, 6 করতে হবে, মানে টোটাল থেকে কত দিয়ে মাল্টিপ্লাই করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, দেখো 3SO3 2 মাইনাস প্লাস 3H2O, রাইটে কি হবে, 3SO4 2 মাইনাস প্লাস 6H প্লাস প্লাস 6C। তো এরপর লেফটের গুলোকে লেফটে লিখবো, রাইটের গুলোকে রাইটে লিখবো। তো এখানে দেখো ফাঁকা জায়গাটা যেটা আছে আমরা এখানে লিখে দিচ্ছি। দেখো লেফটে কি আছে, এখানে উপরের ইকুয়েশনটাতে মানে ব্যালেন্সটাতে Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস, ইলেকট্রনটাকে দেবো না। তারপর দেখো নিচে কি আছে, প্লাস 3SO3 কত মাইনাস 2 মাইনাস প্লাস 3H2O আছে, 3H2O আছে। উপরের যে ব্যালেন্সটা ছিল দেখো রাইটে ছিল 7H2O, তো এখানে যে বাম দিকে 3H2O আছে, তো এখানে দেখো কি আছে, তারপরে 3H2O, তাহলে এখানে আমরা 3H2Oটা দিলাম। আচ্ছা, এরপর রাইটের গুলো লিখবো। দেখো রাইট উপরে কত আছে, 2Cr3 প্লাস, তারপর কত আছে 7H2O, তারপর কত আছে 3SO4 কত মাইনাস 2 মাইনাস প্লাস 6H প্লাস। ইলেকট্রন গুলোকে দেবো না, কারণ এই ইলেকট্রন আর ইলেকট্রন আমরা কেটে দিয়েছি। তো এখানে দেখো যে লেফটে যে 3H2Oটা আছে, এটা যদি রাইটে নিয়ে যায় তাহলে 7H2O থেকে মাইনাস যাবে, তো এদিকের H2Oটাকে আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এদিকের H2Oটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, রাইটে যদি নিয়ে চলে আসি তাহলে 7টা কত হয়ে যাবে, 7 মাইনাস 3 মানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তো এখানে দেখো এটা ব্যালেন্সড ইকুয়েশন এসছে। আচ্ছা, আর এখানে দেখো লেফটে 14টা H প্লাস ছিল, এখানে রাইটে 6টা আছে H প্লাস, তো এটাকে যদি বাম দিকে নিয়ে চলে যায় তাহলে কত হবে, 14 থেকে কত হবে 6 মাইনাস হবে, 14 থেকে যদি 6 মাইনাস হয় তাহলে এটা কত H প্লাস হবে, 8H প্লাস হবে। তো এরপর দেখো এখানে H প্লাস এর আগে কত আছে, C আছে, তো এখানে H প্লাস এর আগে কত আছে, 8 আছে, তাহলে C এর ভ্যালু কত, C এর ভ্যালু হবে কত, 8, C এর ভ্যালু 8। আচ্ছা, এরপর দেখো SO3 2 মাইনাস এর আগে কত আছে, B আছে, তো এখানে SO3 2 মাইনাস এর আগে কত আছে, 3 আছে, তো B এর ভ্যালু কত হবে, B এর ভ্যালু হবে 3। আচ্ছা, নেক্সট দেখি আমরা। আচ্ছা, এখানে দেখো Cr2O7 2 মাইনাস এর আগে কত আছে, A আছে, এখানে Cr2O7 2 মাইনাস এর আগে কিছু নেই, মানে কত 1 আছে, তার মানে এখানে A এর ভ্যালু কত হবে 1, তাহলে A এর ভ্যালু 1, B এর ভ্যালু 3, C এর ভ্যালু 8, তাহলে কত হবে 1 3 8, এই অপশনটা। ঠিক আছে, তো রেডক্স থেকে এরকম গুলো জেনারেলি বেশি পড়ে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। আমি নেক্সট পার্টে আমি তোমাদেরকে আরো কিছু চ্যাপ্টার আমি পড়িয়ে দেবো, কিছু চ্যাপ্টার আমি আলোচনা করে দেবো। এগুলো তোমরা একটু ভালোভাবে এই জায়গাগুলো দেখতে থাকো।